সুপ্রিয় চাকরি প্রত্যাশী, প্যাথক্র্যাকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর পদের নিম্নমান সহকারী পরীক্ষার গাণিতিক অংশের আজকে সমাধান দেখব। তো প্রশ্নে বলা হয়েছে যে একজন ফল বিক্রেতা একটি তরমুজের গায়ে 250 টাকা দাম লিখে রাখে। ওই দাম থেকে 20% ছাড় দিয়ে তরমুজটি বিক্রি করে। তরমুজটি বিক্রি করে যদি তার ক্রয়মূল্যের উপর 25% লাভ হয়, তাহলে তরমুজটির ক্রয়মূল্য কত? অর্থাৎ তরমুজের গায়ে যে দাম লেখা ছিল সেখান থেকে 20% ছাড় দেওয়ার পরেও দেখা যাচ্ছে তার 25% লাভ হয়েছে। জানতে চাওয়া হয়েছে ক্রয়মূল্য কত? তাহলে আমার লিখিত মূল্য ছিল 250 টাকা। তাহলে 20% হচ্ছে ছাড় সমান হচ্ছে 250 মাইনাস 250-এর 20% ছাড় অর্থ হচ্ছে 80 টাকা। এটা তাহলে হচ্ছে 250, এখানে কাটাকাটি করলে এই শূন্য এখানে কেটে যায়, 5 এখানে 5 দ্বারা কাটলে হচ্ছে 50, অর্থাৎ 50 টাকা, অর্থাৎ হচ্ছে 200 টাকা। আমরা জানি যে 25% লাভ, 25% লাভ এর অর্থ হচ্ছে যে 100 যোগ 25 সমান হচ্ছে 125 টাকা। তাহলে প্রশ্ন মতে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি আমার 1 টাকা হয় তাহলে কি হবে? ক্রয় মূল্য কমে যাবে, কমে গেলে ভাগ, তাহলে 100 ভাগ 125 টাকা। তাহলে আমার বিক্রয় মূল্য যদি 200 টাকা হয় তাহলে আমার ক্রয় মূল্য হবে 100 গুণন 200 ভাগ 125। এখন এখানে কাটতে পারি আমরা 20, এটা হচ্ছে 25, 25কে এখানে কাটতে হচ্ছে 8, অর্থাৎ হচ্ছে 160 টাকা। এই প্রশ্নের হচ্ছে উত্তর হচ্ছে 160 টাকা। এখন এই প্রশ্ন অনুপাত দিয়েও করা যাবে। তো সেটা কিভাবে করা যায় এটা আমরা আজ একটু দেখব, যে অনুপাত দিয়ে কিভাবে এটা দ্রুত আমরা করে ফেলতে পারবো। তো দেখি তাহলে। তাহলে আমার ছিল ক্রয় মূল্য, ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান হচ্ছে কত? ক্রয় মূল্য যদি আমার 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য বলেছিল যে 25% লাভ, অর্থাৎ হচ্ছে 125। এটাকে অনুপাতে আমরা যদি ছোট করি তাহলে হচ্ছে 4:5। আবার বিক্রয় মূল্যের সাথে আমরা লিখিত মূল্যের তুলনা করব। তাহলে বিক্রয় মূল্য অনুপাত আমার লিখিত মূল্য। তাহলে বলা হয়েছিল লিখিত মূল্য থেকে 20% ছাড় দেওয়া হয়েছিল। তাহলে লিখিত মূল্য যদি আমি হচ্ছে 100 ধরি তাহলে আমার বিক্রয় মূল্য হতো 80, অর্থাৎ এই যে এখান থেকে কি বলা হয়েছিল? 20% ছাড়ের কথা বলা হয়েছিল, তাই আমরা 80 করলাম। তাহলে এটাকে আমরা যদি ছোট করে লিখি তাহলে কত হচ্ছে? 4 আর হচ্ছে 5। এখন এখন যদি আমরা একবারে অনুপাতগুলোকে যদি সাজিয়ে নিই, কারণ কি? যে দেখেন যে এখানে বিক্রয় মূল্য আছে, এখানেও বিক্রয় মূল্য আছে। তো বিক্রয় মূল্য এক জায়গায় আছে 5, এক জায়গায় আছে 4। এটাকে যদি আমরা সবগুলো সাজিয়ে নিই তাহলে কি হবে? ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য অনুপাত লিখিত মূল্য।
তাহলে আমরা গুণ করতে পারি 4 আর 4 গুণ করলে 16। এবার ক্রস গুণন যদি করি তাহলে 4 5 20। আর এভাবে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 5 আর 5 গুণ করলে 25। তাহলে এখন আমরা লিখতে পাচ্ছি যে আমার লিখিত মূল্য হচ্ছে কি 25 এবং ক্রয় মূল্য কত 16। তাহলে আমরা বলতে পারি যে 25 অনুপাত অনুপাতে লিখিত মূল্য 250 টাকা। তাহলে 1 অনুপাতে লিখিত মূল্য হচ্ছে কত? তাহলে আমরা বলতে পারি 16 অনুপাতে, আমি এখানে যদি একটু লিখি, তা আমার ক্রয় মূল্য। তাহলে আমার 25 কত গুণ হচ্ছে 250। তাহলে দেখেন এই 25 গুণ হয়ে কত হয়েছে 250। তাহলে 16 ঠিক গুণ হয়ে কত হবে 160 টাকা। হ্যাঁ, তো এই যে দেখেন এই 160 টাকা হচ্ছে এই প্রশ্নের উত্তর। তা আপনি এইভাবেও করতে পারেন এবং এখানে দেখাই দিতে পারেন যে 1 ভাগে কত 16 ভাগে কত। এরপরের প্রশ্ন হচ্ছে, বলছে কোন এলাকার লোক সংখ্যা 10,000 জন, যদি পুরুষের সংখ্যা 15% বৃদ্ধি পায় এবং স্ত্রী লোকের সংখ্যা 9% কমে যায়, তাহলে এলাকার লোক সংখ্যার কোনো পরিবর্তন হয় না। ওই এলাকার পুরুষ ও স্ত্রী লোকের সংখ্যা কত? অর্থাৎ একটা এলাকায় 10,000 জন মানুষ আছে, তার মধ্যে পুরুষের সংখ্যা বেড়েছে 15% এবং স্ত্রী লোকের সংখ্যা 9% কমেছে। এতে কি হয়েছে? কোনো মানে এলাকার যে মোট জনসংখ্যা ছিল তার কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? এটা হচ্ছে, যেহেতু কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এইখান থেকে আমরা হচ্ছে একটা সমীকরণ উপনীত হতে পারি যে এই যে পুরুষের 50% 15% বাড়লো এবং যে স্ত্রীলোকের যে 9% কমলো, এই দুইটাই আসলে সমান। কারণ একজন বাড়িয়েছে একজন কমিয়েছে, তো ঠিক যতটুকু বাড়ানো হয়েছে স্ত্রীলোক ঠিক ততটুকু কমিয়ে ফেলেছে। তাহলে এই যে দুইটা পার্সেন্টেজের ভ্যালু, এই দুইটাই হচ্ছে সমান নির্দেশ করে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 15% পুরুষ বৃদ্ধি সমান হচ্ছে 9% নারী বা স্ত্রীলোক। তাহলে অতএব লিখতে পারি আমরা পুরুষ অনুপাত নারী। তাহলে পুরুষ এটা হচ্ছে রিভার্স হয়ে যাবে, এপাশে হচ্ছে কি হচ্ছে পুরুষের হয়ে যাবে 9 এবং নারী হয়ে যাবে 15। অর্থাৎ এখন এখান থেকে বলতে পারছি যে পুরুষের সংখ্যা হচ্ছে 9 এবং নারীর সংখ্যা হচ্ছে 15। তাহলে মোট অনুপাত কত? তাহলে আমরা বলতে পারি যে মোট অনুপাত 9 যোগ 15 সমান হচ্ছে 24। আর অতএব তাহলে কি, এই যে 24 অনুপাতের মান প্রশ্নে দেওয়া আছে। তাই 24 অনুপাত সমান হচ্ছে কতজন? 10,000 জন। তাহলে আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে পুরুষের সংখ্যা। তাহলে আমরা জানি পুরুষের ভাগ কত? 9 ভাগ। তাহলে অতএব 1 অনুপাত সমান কত? 10,000 ভাগ 24। অতএব আমার এই যে 9, 9 যদি আমরা জানি তাহলে 9, তাহলে পুরুষ এটা সমান হচ্ছে কত? 10,000 গুণিত 9 ভাগ 24। তো এখানে আমরা কাটতে পারি 3 তিরিকে 9, 3 8 24। আবার হচ্ছে এই 8 দ্বারা যদি এখানে কাটি তাহলে হচ্ছে 1250। তো কাটাকাটি করলে হচ্ছে 3000, তো 3 বারং 36 আর তো কত 3750। তাহলে এখন পুরুষ আমরা পেয়ে গেছি 3750। তাহলে পুরুষ কত আমার? পুরুষ হচ্ছে 3750। তাহলে আমার হচ্ছে নারী হবে
নারী ঠিক এখান থেকে বাদ দিলেই আর কি হয়ে যাবে। আপনি গুণ করেও ওভাবে বের করতে পারতেন, তাহলে ৬,২৫০ জন, আর এটা হচ্ছে জন। তো এভাবে আপনি করতে পারেন, যেহেতু পুরুষের যে বৃদ্ধির এ, আর কি পরিমাণটা এবং হচ্ছে যে নারীর যে বৃদ্ধি, এটা হচ্ছে দুটোই সমান নির্দেশ করে। তো এভাবে করতে পারেন। এছাড়া যে প্রচলিত নিয়ম যে আছে সেভাবে করতে পারেন। এখন বলতে পারেন যে এটা রিটেনে হবে কিনা। হ্যাঁ, রিটেনে হবে। এগুলা তার এমন না যে আপনি শর্টকাট করতেছেন, বা এগুলা শর্টকাট বলা না। এগুলা হচ্ছে জাস্ট আপনি প্রশ্নে যেভাবে বলেছে সেটাই কি আর কি ইকুয়েশন দ্বারা দেখিয়েছেন। তো এভাবে আপনি করতে পারবেন। এছাড়া আমরা আরো একটা যে বলি যে এভাবে করে করা যায়, যেটা আমরা প্রচলিত যে পদ্ধতি, যে মনে করি পুরুষ এক্স, তাহলে অতএব নারী কত আমার? নারী হচ্ছে 10,000 মাইনাস এক্স, এইটা। এখন বলা হয়েছে যে পুরুষের 15% বৃদ্ধি পাইছে, তাহলে 15% পুরুষ বৃদ্ধি, এই কথাটার উত্তর হচ্ছে যে এক্স ইন্টু 115 ভাগ 100। তাহলে এটা হচ্ছে কি 115 এক্স ভাগ কত? 100। আর আমরা যদি বলি যে নারী, নারী হচ্ছে যে 9% কমে গেছিল, তাহলে এই 9% যদি আমার নারী যদি কমে যায়, তাহলে আমরা বলতে পারি যে 100, 10,000 মাইনাস এক্স এর হচ্ছে 9% কমা মানে হচ্ছে 91 ভাগ 100। তো এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি যে 91 ইন্টু 10,000 মাইনাস এক্স ভাগ 100, এইটা। এখন এটাকে আপনি জাস্ট একটা সমীকরণ দিয়ে সাজায় লিখতে পারেন। কি সেটা? যে আমার 115 এক্স ভাগ 100 যোগ 91 10,000 মাইনাস এক্স ভাগ 100, এই দুইটা মিলে হচ্ছে আমার 10,000। তো এইটা আপনি এখন এটা যদি ক্যালকুলেশন করেন, তাহলে দেখতে পাবেন যে আমরা এটাকে যদি একটু ক্যালকুলেশন করি, উভয় পক্ষে 100 আছে, আমরা বলতে পারি যে এই 100 লসাগু হবে। তো লসাগু হলে আলটিমেটলি এটা হচ্ছে কত হবে? 115 এক্স আর এ প্লাস 91 মাইনাস এক্স ভাগ 100, এটা হচ্ছে 10,000। এটা আমরা একটু বলতে পারি যে 115 থেকে এখন কি 115 এক্স প্লাস মাইনাস 91 এক্স প্লাস 91, আর এখানে হচ্ছে 4টা শূন্য, আর এই যে 100 পাশে যা গুণ হয়ে গেল, তাহলে ছিল আমার 10,000 আর 2টা শূন্য গুণ হয়ে গেল। এখন তাহলে আমরা একটু সাইডে করি, তাহলে বলতে পারি এই যে এখান থেকে যদি বাদ দিয়ে আমরা হচ্ছে কত? 24 এক্স, তারপরে হয়ে যাচ্ছে আমার 4টা শূন্য 2টা শূন্য মাইনাস 91,000। তাহলে এখন বলতে পারি আমার 24 এক্স ইকাল টু হচ্ছে 90,000। এখন এটা যদি ভাগ যদি দিই, তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাব 3,750। তাহলে এখন এক্স এর মান আমরা পেয়ে গেছি। তো এখানে যদি আমরা এক্স এর মানটা হচ্ছে পেয়ে যাই, তাহলে লক্ষ্য করেন এই যে এক্স এর মানটা আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে জাস্ট নারীর এখন কি এক্স এর মান যদি আমরা বাদ দিই,
তাহলে আর কি মান পাওয়া যাবে। তাহলে নারী যদি হয় আমার, তাহলে নারী কত হবে? 10,000 মাইনাস 3,750। তাহলে আমার উত্তর হবে এখানে 6,250। তাহলে এই যে হচ্ছে এভাবে আর কি করে ফেলতে পারবেন। তো এইভাবেও আপনারা কি আর কি দ্রুত যারা অভ্যস্ত এভাবে সেভাবে করে করে ফেলতে পারেন, যে এটা আর কি ক্যালকুলেশনগুলো খুব কঠিন না, জাস্ট দ্রুত করে ফেলা যাবে। এখন এই প্রশ্ন যদি প্রিলিমিনারিতে আসে তাহলে কি করবেন সেটা দেখি আমরা। এখন মনে করেন বা রিটেনেই আপনি এভাবে করে করতে পারেন, সেটা হচ্ছে রুল অফ এলিগেশনের আর কি হিসাব দ্বারা। সেটা কি তাহলে লক্ষ্য করেন যে 15% বৃদ্ধি সমান কত? 100 যোগ 15 সমান হচ্ছে 115। আর 9% হ্রাস, এটা হচ্ছে আমার পুরুষ, এটা হচ্ছে নারী। তাই 9% হ্রাস সমান হচ্ছে 100 মাইনাস 9 সমান হচ্ছে 91। কিন্তু মোট গড়ে আমার আছে কত? 100%। এখন এটাকে আমরা হিসাব করতে পারি কিভাবে? পুরুষ অনুপাত নারী। এখন লক্ষ্য করেন যে এই যে ঠিক আমরা বিপরীত মানটা ধরো কোনটা, and পুরুষের আমরা হিসাব করছি, তাহলে আমার পুরুষের যখন আমি হিসাব করবো তখন আমরা নারীর মানটা হিসাব করব, আর এই যে অ্যাভারেজ এটা ঠিক রাখবো। তাহলে 100 মাইনাস কত? 91%। হ্যাঁ, অনুপাত। এবার লক্ষ্য করেন যে আমরা যখন নারীর হিসাব করছি তখন আমরা পুরুষের মানটা নেব। তো এখানে হচ্ছে 115 মাইনাস 100। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা হতে পারছি কত? 9% আর আর কি 9:15। তাহলে লক্ষ্য করেন ঠিক আমরা এর আগে যেভাবে পেয়েছিলাম যে 9 এবং 15 পেয়ে গেছিলাম। তো 9 আর 15তে আমাদের কি হচ্ছে টোটাল, তাহলে মোট অনুপাত কত? মোট অনুপাত হচ্ছে আমার 9 যোগ 15 সমান হচ্ছে 24। তাহলে এই যে 24 অনুপাত, এটারই তো মান দেওয়া আছে প্রশ্নে, এই যে 10,000 এখানে কি আছে দেওয়া রয়েছে। তাহলে আমরা বলতে পাচ্ছি যে 24 অনুপাত সমান 10,000। তাহলে আমার 1 অনুপাত সমান কত হবে? 10,000 ভাগ 24। তাহলে আমার যদি পুরুষ আমার কি 9 অনুপাত সমান হবে, তাহলে ক্যালকুলেটর যদি আমি একটু করি তাহলে 10,000 গুণিত 9 ভাগ 24, এটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 3,750। তাহলে 3,750 যদি আমার কি হয় পুরুষ হয়, তাহলে আমার নারী কতজন? নারী জাস্ট যে 10,000 থেকে কি আমার 3,750 বাদ দিলে আমার হচ্ছে 6,250 হচ্ছে উত্তর। অর্থাৎ পুরুষ হচ্ছে 3,750 জন এবং নারী হচ্ছে আমার 6,250 জন। তো এইভাবে আপনি একাধিকভাবে করতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগবে সেটাই আর কি আপনি অ্যাপ্লাই করবেন। সবগুলাই পরীক্ষার হলে দেখানো যাবে এমন নয় যে এগুলা এটা চলবে এটা চলবে না, এমন কিছু না। এরপরে দেখেন, প্রশ্নে বলা হয়েছে যে একটি আয়তাকার বক্সের উচ্চতা এর দৈর্ঘ্যের 2/3, আবার বাক্সটির প্রস্থ এর দৈর্ঘ্যের 1/5। বাক্সটির প্রস্থ 6 ফুট হলে এর আয়তন কত? তো এই যে এখানে দেখেন যে আয়তন একটা দেওয়া আছে, এগুলোকে বলা হয় থ্রি ডাইমেনশন, অর্থাৎ টু ডাইমেনশনে হচ্ছে দৈর্ঘ্য এবং কি হয় প্রস্থ হয়, আর থ্রি ডাইমেনশনে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনোটাই হয়। তাহলে লক্ষ্য করেন যে এই যখন তিনোটা দেওয়া আছে তার মধ্যে একটির মান আমার দেওয়া আছে কত? দেখেন প্রস্থ দেওয়া আছে, প্রস্থ কত? 6 ফুট, এটা আমরা পেয়ে গেছি। আর প্রশ্নে বলে দিয়েছে যে প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের 5 ভাগের 1 ভাগ।
তাহলে দৈর্ঘ্য আমার কত? যদি প্রস্থ যদি 5/1 হয় তাহলে আমার দৈর্ঘ্য হচ্ছে 6 × 5, উল্টে যাবে আর কি। তাহলে আমার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 30 ফুট। হ্যাঁ, এখন তাহলে দেখেন যে দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি। আরেকটি তথ্য তারা দিয়েছে যে আমার যে এখানে বলে দিয়েছিল যে বক্সের উচ্চতা বলে দিয়েছে। দেখেন বক্সের উচ্চতা হচ্ছে দৈর্ঘ্যের 2/3, মানে দৈর্ঘ্য যা হবে তার 3/2 হবে উচ্চতা। তাহলে আমি বলতে পারি যে আমার উচ্চতা হচ্ছে 30, এর কত 3/2, তাহলে আমার হচ্ছে কত 20 ফুট। এখন এই যে 20 ফুট পাইলাম, তাহলে আমরা কি 3 ডাইমেনশনে যদি আমরা লক্ষ্য করি যে 2 ডাইমেনশন থেকে 3 ডাইমেনশনের পার্থক্যটা হচ্ছে হাইট। তাহলে এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পেয়ে গেছি। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের কি, আমরা যদি ক্ষেত্রফলের সূত্রটা লিখি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে লক্ষ্য করেছি আমরা যে দৈর্ঘ্য হচ্ছে আমার 30, প্রস্থ হচ্ছে 6, উচ্চতা হচ্ছে 20, এগুলা ফুট আকার আছে সব। তাহলে গুণ করলে আমরা পাচ্ছি কি এখানে 3, 6, 18, 18 দুগুণে হচ্ছে কি 36। তাহলে এই যে আমরা 36 বসালাম, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে দুইটা শূন্য। এখন এই যে ফুট ফুট গুণ হয়েছে, এজন্য এখানে হয়ে গেল ঘন ফুট। তো এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। এরপরে যে প্রশ্নটি রয়েছে, বলেছে প্রশ্নে যে x প্লাস 2y মাইনাস জেড ইকাল টু 5 এবং 2x প্লাস 3y প্লাস জেড ইকাল টু 11। তাহলে এখন বলতে প্রশ্ন করেছে যে 3x প্লাস 3z ইকাল টু 7 হলে x, y, z এর মান কত? এখন তাই লক্ষ্য করেন যে আমার কাছে এই মানটা জানতে চাওয়া হয়েছে। তাহলে প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নে 3টা রাশি, এটা একটা রাশি, আমার এটা একটা রাশি, এটা একটা রাশি। তো এই যে তিনটা রাশির যে মান দেওয়া আছে এখানে, যে এখানে অ্যান্সার দেওয়া আছে, এগুলোকে আমরা একটু মার্কিং করে ফেলতে পারি। কিভাবে? লক্ষ্য করি যে x প্লাস 2y মাইনাস জেড ইকাল টু 5, এটাকে আমরা 1 নম্বর রাশি বললাম। আরেকটা আছে 2x প্লাস 3y প্লাস জেড, এটা হচ্ছে আমার দ্বিতীয় রাশি, এটাকে আমরা 2 নম্বর রাশি বলছি। আর 3 নম্বর একটা রাশি বলছি আমরা 3x মাইনাস ওয়াই প্লাস 3z ইকাল টু 7। এখন এই যে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি, এই দুইটাকে আমরা হিসাব করতে পারি। হিসাব করলে কি পাবো? দেখতে পাচ্ছি যে x আমার সমান হয়েছে যে কোনো এই তিনটা রাশি পদের মধ্যে যে কোনো একটা পদ দেখছে অলরেডি সমান হয়ে যাচ্ছে, তাই আমরা কেটে ফেলতে পারছি। তাহলে যোগ করলে আমরা পাচ্ছি x আর এই 2x যোগ করলে আমার হচ্ছে এখানে 3x, আর এখানকার 2y এখানকার 3y, এই দুইটা মিলে হচ্ছে আমার 5y, এবং 5 আর 11 যোগ করলে আমরা পাচ্ছি 16। তো এটা একটা আমরা মান দিলাম আর কি, চতুর্থ রাশি। এখন তাহলে লক্ষ্য করেন যে আমার যে এইখান থেকে আমার একটা মান বের করতে হবে। এই যে 3 নম্বর যে আমার রাশিটা ছিল, এখান থেকে আমার একটা মান বের করতে হবে। তো আমরা এখানে যদি প্রথম রাশিটাকে যদি 3 দ্বারা গুণ করি, অর্থাৎ এই যে প্রথম যে রাশিটা রয়েছে একে যদি আমরা 3 দ্বারা গুণ করি, অর্থাৎ প্রথম রাশিকে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 3 দ্বারা গুণ করে যদি আমরা এই যে তৃতীয় নাম্বার যে আমার রাশিটা রয়েছে সেখান থেকে যদি আমরা বিয়োগ করে ফেলি, তাহলে একটা আমরা বা তৃতীয় রাশির সাথে আমরা যোগ করে ফেলি, তাহলে পেয়ে যাব। তাহলে যোগ আমার হচ্ছে কি তৃতীয় রাশি। তাহলে আমার প্রথম রাশির সাথে যদি আমি 3 গুণ করি, অর্থাৎ তাহলে কি হবে, এখানে x এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে কি হবে 3x, এখানে যদি 2y এর সাথে গুণ করি তাহলে আমার হবে 6y,
আর এখানে যদি আমি গুণ করি তাহলে কি পাবো 3z। আর এই 5-এর সাথে আমরা ডিরেক্ট যদি গুণ করি তাহলে কি পাচ্ছি 15। অর্থাৎ প্রথম রাশিটার সাথে আমরা 3 দ্বারা গুণ করেছি, যে এখানে বলে দিয়েছে। এখন তাহলে তৃতীয় রাশির মানটা এমন হয়েছে প্রথম রাশিটার। এখন তৃতীয় রাশির সাথে যদি আমরা এটা যোগ করে ফেলি, তাহলে যোগ করলে কি হবে, এই যে তৃতীয় রাশিটা আমরা এখানে একটু বসাই, 3x মাইনাস ওয়াই প্লাস 3z। হ্যাঁ, এটার মান দেওয়া আছে 7। তাহলে আমরা একটু হিসাব করি এখানে। তাহলে লক্ষ্য করেন যে এই 3z কাটে। আর এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 6y থেকে, মানে এই 3x যদি আমরা হিসাব করি তাহলে হবে কি 6x। আর এই 6y থেকে একটা y বাদ দিলে আমার হচ্ছে প্লাস 5y। এখন এই যে 5y, তাহলে এখন এই যে যোগ করি 15 আর সাথে কত 22। তাই এটা হয়ে গেল আমার 22-এর মান হল। তাহলে এখানে আমরা একটা রাশি পেলাম, এটা হচ্ছে একটা পঞ্চম একটা আমরা সমীকরণ বললাম। তাহলে এখন আমরা দুইটা, আমাদের একটা ফলাফল আসছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এই যে এটা। এই দুইটার মধ্যে আমরা এখন সমন্বয় করে ফেলবো। তা আমরা লক্ষ্য করতে পারছি যে পঞ্চম রাশির যেহেতু মানটা বড় 22 এবং চতুর্থ রাশির মানটা হচ্ছে ছোট 16, তাহলে আমরা বলতে পারি যে পঞ্চমটা থেকে যদি চতুর্থটা বাদ দিই তাহলে এখান থেকে x এর মান পেয়ে যাব। তা আমরা যদি একটু মান রাখি তাহলে কি লিখতে পারি, যে 6x প্লাস 5y ইকুয়াল টু 22। আর এখানে আমার ছিল 3x প্লাস 5y ইকুয়াল টু 16। এখন দেখেন দুইটা রাশি আমার সমান আছে, তাহলে আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে কি হয়, আমাদের সাইন চেঞ্জ হয়। তাহলে এই সাইনগুলো আমাদের চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হলে কি এই 5y কাটা হয়ে যাবে। এই 3x থেকে যদি না 6x থেকে 3x বাদ দিলে আমরা কত 3x পাবো, এবং 22 থেকে 6 বাদ দিলে আমরা এদিকে হচ্ছে 4, এদিকে হচ্ছে 6 পাচ্ছি। অর্থাৎ এখন x এর মান আমাদের 2। তাহলে x এর মান আমরা পেয়ে গেছি। এখন এই x এর মান যে কোনো একটা আপনি রাশিতে বসালে আপনি অন্য একটা মান পেয়ে যাবেন। তাহলে আমরা যে কোনো একটা রাশিতে যদি বসাই এখানে, যে হয় 4-এ বসাই অথবা 1-এ বসাই, যে কোনো একটাতে বসালে আমরা পেয়ে যাব। তা আমরা এই রাশিটাতেই বসাতে চাচ্ছি। তাহলে দেখি আমাদের যে 3x প্লাস 5y ইকুয়াল টু 16। তাহলে আমরা যদি x এর মান এখন বসাই তাহলে x এর মান কত হবে, 3 গুণন 2 প্লাস 5y ইকুয়াল টু 16। তাহলে আমরা বলতে পারি যে 5y ইকুয়াল টু, তাহলে এই 6 পাশে গেলে কত 10, তাহলে বা y ইকুয়াল টু 2। তাহলে আমরা x এর মান পেলাম, y এর মান পেলাম। এখন x এবং y এর মান যে কোনো একটা রাশিতে যদি আমরা বসাই, যে রাশিতে z আছে, তাহলে আমরা কি z এর মান পেয়ে যাব। তাহলে আমরা প্রথম রাশিতে যদি আমরা z এর মানটা ইমপ্লিফাই করি তাহলে দেখি x প্লাস 2y মাইনাস জেড ইকুয়াল টু ছিল আমাদের 5। তাহলে আমরা এখন যদি মান বসাই তাহলে কি x এর মান আমরা জানি 2 আর y এর মান হচ্ছে 2, তাহলে 2 দুগুণ 4, এখানে হচ্ছে z ইকুয়াল টু কত 5। তাহলে আমরা লক্ষ্য করতে পারছি যে এদিকে যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে 6, এই 5 যদি এ পাশে চলে আসে তাহলে হচ্ছে মাইনাস, আর z ও পাশে চলে গেলে হয়ে গেল প্লাস। তাহলে 6 থেকে যদি আমি বাদ দিই তাহলে হচ্ছে 1, অর্থাৎ z এর মান হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি যে এখানে x হচ্ছে আমার 2, y হচ্ছে আমার 2 এবং z হচ্ছে আমার 1। এইটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো এইভাবে আপনি করে ফেলতে পারবেন আর কি। এটা একটু লেন্দি প্রসেসের অঙ্ক, যেহেতু মানে একটা মান বের করতে বলেছে তিনটা রাশি থেকে আর কি। এরপরে আরো একটা যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে দুইটি সংখ্যার গড় এবি, একটি সংখ্যা এ হলে অপর সংখ্যাটি কত। তাহলে আমরা জানি গড় হয় সবসময় কি হয়, ভাগ দিয়ে, আর সমষ্টি বের করতে হলে তার সাথে দুই পদ সংখ্যা দ্বারা গুণ করতে হয়। তো এখানে পদ সংখ্যা আমার কয়টি, দুইটি। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যা দুইটির মোট সমষ্টি। তাহলে পদ সংখ্যা গুণিত গড়।
তাহলে এখানে দেখতে পাচ্ছি পদের সংখ্যা আমার দুইটি আর গড় ছিল তাদের এবি, অর্থাৎ তাদের মোট সমষ্টি হচ্ছে 2ab। এখন এই যে 2ab এর মধ্যে একটা সংখ্যা হচ্ছে a, তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে আমরা যে অপর সংখ্যাটি যদি বের করি, যে অপর সংখ্যাটি সমান হচ্ছে কি মোট সমষ্টি মাইনাস একটি সংখ্যা। তাহলে আমার মোট সমষ্টি কত? 2ab। আর একটা সংখ্যা তো প্রশ্ন দেওয়া আছে a, তাহলে আমরা এখান থেকে বাদ দিলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তবে এটাকে একটু যদি আপনি সাজায় লিখেন তাহলে দেখতে পাচ্ছি আমরা উভয় পক্ষে a কমন আছে, তাহলে a যদি কমন নিই তাহলে এখানে হবে 2b, আর এখানে a কমন নিলে 1। এটা উত্তর, এটা উত্তর, যেটা যে কোনো আপনি একটা দেখাতে পারেন, তবে সাজায় রাখে একটু ভালো লাগে তাই এটা করবেন। তো আজকে এ পর্যন্তই, এবং আমাদের আহ, আহ, এই ভিডিওগুলো গ্রুপে দেওয়া হবে, ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। তাই গণিতের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ফেসবুক গ্রুপ ও পেজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।